নমস্কার, আমি হেমন্ত ঘড়ুই, আলামিন মিশন খড়গপুর শাখার সিনিয়র সেকশনের বায়োলজি ডিপার্টমেন্টের সহকারী শিক্ষক। তো আমি আজকে ক্লাস 11-এর একটা টপিক আমি পড়াবো, সেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 রাজ্য শ্রেণীবিন্যাস। এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের টপিকটায় আমি জাস্ট হালকা করে বেরিয়ে যাব, কারণ আমার মেন পড়ানোর বিষয় কিন্তু 5 রাজ্য শ্রেণীবিন্যাস নয়। কারণ 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যবর্তী যে কিংডম বা রাজ্যগুলো আছে তাদের একটি সম্পর্কে আমি আজ আলোচনা করব, সেটা হচ্ছে মনেরা, যেটা ক্লাস 11-এর স্টুডেন্ট এবং নিটের ক্ষেত্রেও অনেকটা গুরুত্বপূর্ণ। তো সেই জন্যই আমি শুধু ক্লাস 11 লিখলাম বটে, এখানে কিন্তু নিটের ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। তো সেই জন্যই আমি এটাকে শুরু করছি। তো 5 রাজ্য শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে 5 রাজ্য শ্রেণীবিন্যাস যেটা করা হয়েছিল সেটা একটু জাস্ট আমি বলি। সেটা হচ্ছে আমাদের জীবজগতে অসংখ্য জীব আছে। সেই অসংখ্য জীবের মধ্য থেকে কোনো একটা জীবকে খুঁজে বার করা সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। তো সেই জন্যই বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা জীবজগৎকে আলাদা আলাদা ভাগে ভাগ করার চেষ্টা করছিলেন। তো এর আগেও বিভিন্ন বিজ্ঞানীরা করেছেন। তো সেখান থেকে করতে গিয়ে আমাদের প্রথম যিনি ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস পদ্ধতি আবিষ্কার বা শ্রেণীবিন্যাস করার একটা সামর্থ্য বা একটা সুযোগ তৈরি করেছিলেন, তিনি হচ্ছেন অ্যারিস্টটল। তার পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা এসেছেন, যেমন কার্ল উজ ভাগ করেছেন, কিন্তু সবথেকে গ্রহণযোগ্য এবং সবথেকে উন্নত মানের বা ইভলভ বা ক্লাসিফিকেশন সিস্টেম যেটা ছিল সেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন, বা যেটাকে বাংলায় বলা হয় 5 রাজ্য শ্রেণীবিন্যাস। সেই 5 রাজ্য শ্রেণীবিন্যাসে আমরা যিনি করেছিলেন সেটা হচ্ছে বিজ্ঞানী আর এইচ হুইটেকার। আর এইচ হুইটেকার সমগ্র জীবজগৎকে ইন 1969 বাংলা বইগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এটা 1959 দেওয়া আছে, একটু কারেকশন করে নিও, এটা অ্যাকচুয়ালি হবে 1969। তো এই সালটা নিয়ে অনেকের কনফিউশন আছে, এটা কিন্তু অ্যাকুরেট 1969। তোমরা যদি এনসিইআরটি ফলো করো, এনসিইআরটির ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে 1969 সেখানে লেখা রয়েছে, 1959 কিন্তু নয়। তো এটা একটু কারেকশন করে নেবে। আর এইচ হুইটেকার প্রথম সমগ্র জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করেছিলেন। তো কি কি রাজ্য ছিল? 1 নম্বর ছিল মনেরা। মনেরা 2 নম্বর হচ্ছে প্রোটিস্টা, 3 নম্বর হচ্ছে ফাঞ্জি, 4 নম্বর প্ল্যান্টি এবং 5 নম্বর হচ্ছে অ্যানিম্যালিয়া। তো এই 5টা রাজ্যে তিনি ভাগ করেছিলেন, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি এবং অ্যানিম্যালিয়া। এবং আমি জাস্ট একটু করে বলে যাই, মনেরাকে বলা হয় কিংডম অফ কিংডম কিংডম অফ ইউনিসেলুলার প্রোক্যারিওটস প্রোক্যারিওটস। কারণ এখানে মনেরার মধ্যে তোমার বেশিরভাগই থাকে হচ্ছে এককোষী প্রোক্যারিওটিক কোষযুক্ত জীবেরা, যেমন ব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া, এই সমস্ত জীবগুলো থাকে। প্রোটিস্টাকে বলা হয় কিংডম অফ ইউনিসেলুলার ইউক্যারিওটস। 3 নম্বর হচ্ছে এখানে তোমার প্রোটিস্টার মধ্যে ইউনিসেলুলার এককোষী ইউক্যারিওটিক কোষযুক্ত জীবেরা থাকে। 3 নম্বর যেমন হচ্ছে প্যারামেসিয়াম, তোমার তারপর হচ্ছে ইউগ্লিনা, এই সমস্ত অর্গানিজমগুলো এর মধ্যে পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে ফাঞ্জি, এদের বলা হয় কিংডম অফ মাল্টিসেলুলার ডিকম্পোজার ডিকম্পোজার। কারণ এরা কি করে? এরা বিয়োজকের ভূমিকা পালন করে, সেই জন্য বলা হচ্ছে বহুকোষী বিয়োজক, মাল্টিসেলুলার ডিকম্পোজার। প্ল্যান্টটিকে বলা হয় কিংডম অফ মাল্টিসেলুলার প্রোডিউসার্স। কারণ এরা কি করে? খাদ্য তৈরি করতে পারে। উদ্ভিদ সমগ্র উদ্ভিদ রাজ্যকে বোঝানো হচ্ছে, তাদের বলা হচ্ছে বহুকোষী তোমার উৎপাদক বা প্রোডিউসার। অপরদিকে লাস্ট যেটা আছে কিংডম অফ মাল্টিসেলুলার কনজিউমার্স। কারণ কনজিউমার মানে হচ্ছে খাদক, তাহলে এরা
খাদ্য গ্রহণ করে, তারা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, এটা হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে এই ছিল আমাদের টোটাল 5টা রাজ্য, যেটা মনে রাখতে বলা হচ্ছে কিংডম অফ ইউনিসেলুলার প্রোক্যারিওটস, প্রোটিস্টা ইউনিসেলুলার ইউক্যারিওটস, ফাঞ্জি মাল্টিসেলুলার ডিকম্পোজার বা বিয়োজক, প্ল্যান্টি হচ্ছে মাল্টিসেলুলার প্রোডিউসার বা উৎপাদক, এবং অ্যানিমেলিয়া হচ্ছে মাল্টিসেলুলার কনজিউমার, এরা হচ্ছে খাদক। তাহলে এই হচ্ছে তোমার RH হুইটেকারের ক্লাসিফিকেশন সিস্টেম। তো এর মধ্যে এই বিষয়টা আমরা আলোচনা যাব না, কারণ এই বিষয়টা আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো এই বিষয়টা থেকে আমি একটা বিষয় ঢুকবো, সেটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মনেরা, যেটা ক্লাস 11 এবং নিটের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, আমি অলরেডি এখানে লিখে দিয়েছি। তো মনেরার মধ্যে আমরা ঢুকবো। তো আমাদের পরবর্তী টপিক মনেরা, আমি বাকিগুলো মুছে দিলাম। মনেরা, মনেরা বলতে দেখো, মনো শব্দের অর্থ হচ্ছে এক, মনো শব্দের অর্থ হচ্ছে এক, সেখান থেকে আমি মনেরা কথাটা ইউজ করছি। তো মনেরার ক্ষেত্রে যেটা আমাদের মেনলি আছে, মনেরা, মনেরা যেটাকে বলা হচ্ছে, এরা হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এরা ইউনিসেলুলার, ইউনিসেলুলার। আর 2 নম্বর হচ্ছে তোমার কি, প্রোক্যারিওটস, প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটস। তাহলে এই হচ্ছে দুটো পয়েন্ট, একটা হচ্ছে এককোষী এবং প্রোক্যারিওটিক কোষযুক্ত, এই হচ্ছে মনেরা। এবার মনেরাকে, মনেরার মধ্যে আমরা যদি দেখি, মনেরার মধ্যে প্রধানত আমরা পাই হচ্ছে ব্যাকটেরিয়াকে। তো আজকে আমরা মোটামুটি মনেরার আগে ক্লাসিফিকেশনটা দেখি, যে মনেরা কি কি মানে বা এর মধ্যে কোন কোন ভাগগুলো আছে। মনেরাকে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার আর্কি ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া। একটা হচ্ছে তোমার আর্কি ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। যেটা আর্কি ব্যাকটেরিয়া সেটাকে বলা হচ্ছে প্রাচীন ব্যাকটেরিয়া বা প্রিমিটিভ ব্যাকটেরিয়া, প্রিমিটিভ, প্রিমিটিভ ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া বা প্রিমিটিভ ব্যাকটেরিয়া। আর ইউ ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে তোমার ট্রু ব্যাকটেরিয়া, ট্রু মানে প্রকৃত ব্যাকটেরিয়া, ট্রু ব্যাকটেরিয়া। তাহলে আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে পুরনো দিনের বা প্রাচীন ব্যাকটেরিয়া, সেজন্য বলা হচ্ছে প্রিমিটিভ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে ট্রু ব্যাকটেরিয়া, মানে প্রকৃত ব্যাকটেরিয়া এগুলো। আর্কি ব্যাকটেরিয়া আমরা ভাগে কোনো যাচ্ছি না, কিন্তু ইউ ব্যাকটেরিয়ার আবার দুটো ভাগ আমরা পাচ্ছি, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তাহলে ইউ ব্যাকটেরিয়াকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে তোমার সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, বা যেটাকে আমরা বলতে পারি কি ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি, বা যেটাকে সংক্ষেপে বলা হয় নিটের ক্ষেত্রে কাজে লাগে BGA, নিট, নিটের ক্ষেত্রে এই টার্মটা কাজে লাগে, BGA মিন্স ব্লু গ্রিন অ্যালগি। তো এটা নোট করবে, ব্লু গ্রিন অ্যালগি যেগুলো সায়ানোব্যাকটেরিয়া, এবং এরা কি করতে পারে, এরা ফটোসিনথেসিস করতে পারে। তো দেখতেই পাচ্ছ গ্রিন মিন্স ফটোসিনথেটিক ক্লোরোফিল থাকে, তো এগুলোকে বলা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এদের উদাহরণ বলতে পারি আমি কয়েকটা, সেটা হচ্ছে অ্যানামিনা, নস্টক, এগুলো হচ্ছে তোমার সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে। তো এই ছিল মনেরার ভাগ। আমরা যেটা পড়বো, আমাদের পড়ার বিষয় আজকে মেনলি যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সম্পর্কে মনেরার মধ্যে অনেকটা জায়গা জুড়ে আমাদের ব্যাকটেরিয়া আছে। তো আমরা শুরু করবো হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া শুরু করতে গিয়ে আমরা দেখি আস্তে আস্তে আগাই ব্যাকটেরিয়ার দিকে। প্রথমে আসছি ব্যাকটেরিয়া, হেডিং করলাম আমি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া সম্পর্কে পড়তে গিয়ে প্রথমে ব্যাকটেরিয়ার সংজ্ঞাটা বা ব্যাকটেরিয়া কি বা কোথা থেকে আবিষ্কার হয়েছিল সেগুলো আমরা জানবো। প্রথমে আমরা যেটা বলি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, প্রথমে তো নাম ছিল না, প্রথমে ছিল হচ্ছে মাইক্রো অর্গানিজম বা মাইক্রোবস। মাইক্রোবস, এই মাইক্রোবস কথাটা বা মাইক্রোবস প্রথম কে আবিষ্কার করেছিলেন? মাইক্রোবস, এই মাইক্রোব প্রথম আবিষ্কার করেছিলেন অ্যান্টনি ভন লিউয়েনহিক নামে একজন বিজ্ঞানী। লিউয়েনহিক, LWENHOEK, লিউয়েনহিক প্রথম মাইক্রোবস অবজার্ভ করেন। তাহলে কি বললাম, প্রথম মাইক্রোবস পর্যবেক্ষণ করেছিলেন অ্যান্টনি ভন লিউয়েনহিক। এই বিজ্ঞানী প্রথম মাইক্রোবস পর্যবেক্ষণ করেছিলেন।
কিন্তু মাইক্রোবসকে তখনও ব্যাকটেরিয়া নামে ডাকা হতো না। পরে এই ব্যাকটেরিয়া টার্মিনোলজি, এই যে টার্ম ব্যাকটেরিয়া, এটা প্রথম কে দিয়েছিলেন না, এই টার্মটা প্রথম দিয়েছিলেন হচ্ছে আমাদের এরেনবার্গ। এরেনবার্গ প্রথম টার্ম দিয়েছিলেন যে এই মাইক্রোবসটাকে নাম দেওয়া হলো ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া প্রথম পর্যবেক্ষণ করেছিলেন লিউয়েনহক এবং পরে ব্যাকটেরিয়ার নামকরণ করেছিলেন এরেনবার্গ। এই হচ্ছে ব্যাকটেরিয়ার সম্পর্কে কে আবিষ্কার করেছিলেন এবং ব্যাকটেরিয়া নামকরণ করেছিলেন। এবার যদি আমরা দেখি যে ব্যাকটেরিয়া কাকে বলে বা ব্যাকটেরিয়ার সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, না বলছে এটা অবভিয়াসলি আমি লিখেছিলাম প্রোক্যারিওটিক কোষযুক্ত, তাহলে আদি নিউক্লিয়াস যুক্ত এবং এর মধ্যে কোষ প্রাচীর থাকে এককোষী ইউনিসেলুলার ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যেগুলো আণুবীক্ষণিক জীবদের বলা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে যে সকল আণুবীক্ষণিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব যারা মাইক্রোস্কোপের সাহায্য ছাড়া দেখা যায় না, তাদের বলা হচ্ছে ব্যাকটেরিয়া। কারণ আমরা যখন মনেরা পড়ছিলাম তখনই দিয়েছিলাম এককোষী এবং প্রোক্যারিওটিক কোষযুক্ত, তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে অনুন্নত কোষযুক্ত। তাহলে এই হচ্ছে ব্যাকটেরিয়া। এবার ব্যাকটেরিয়াকে বলেছি কোষ প্রাচীর থাকে, তাহলে এখানে একটা কোশ্চেন আসে যে ব্যাকটেরিয়া তো প্রাণী, তাহলে প্রাণীদের তো কোষ প্রাচীর থাকে না। কোয়াইট ইন্টারেস্টিং লেখা জায়গা যে ব্যাকটেরিয়া প্রাণী হওয়া সত্ত্বেও ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে। আমি একবার বললাম না তোমার কোষ পর্দা, তাহলে প্রাণীদের এবং প্রাণী কোষ উদ্ভিদ কোষের আমরা পার্থক্য জানি। প্রাণী কোষ হলে কোষ প্রাচীর কোষ পর্দা থাকবে, আর উদ্ভিদ কোষ হলে কোষ প্রাচীর এবং কোষ পর্দা দুটোই থাকবে। তাহলে ব্যাকটেরিয়াকে এখানে যেহেতু কোষ প্রাচীর আমরা পাচ্ছি, সেই জন্য ব্যাকটেরিয়াকে অনেক সময় উদ্ভিদও বলা হয়, ব্যাকটেরিয়াকে উদ্ভিদও বলা হয়, এটা ভালো করে জেনে রাখবে। এবার ব্যাকটেরিয়ার যদি গঠনটা আমরা দেখি, আমরা যদি স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারে আমরা তিনটে লেয়ার পাবো। স্ট্রাকচারে আমরা তিনটে লেয়ার পাবো একদম বাইরে থেকে ভেতরের দিকে। এটা যদি আমার ব্যাকটেরিয়া হয় একটা, ঠিক আছে, আমি সাপোজ মনে করলাম এটা বাইরের দিক এবং আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকছি। তাহলে বাইরে থেকে ভেতরের দিকে আমি তিনটে কি পাচ্ছি, ক্যাপসুল বা যেটাকে স্লাইম লেয়ারও বলা হয়, স্লাইম লেয়ার। 2 নম্বর হচ্ছে সেল ওয়াল, আর 3 নম্বর হচ্ছে তোমার সাইটোপ্লাজমিক মেমব্রেন। সাইটোপ্লাজমিক মেমব্রেন। তাহলে একদম যে বাইরের আবরণী, একদম বাইরের দিকে যে আবরণীটা, সেটাকে বলা হচ্ছে তোমার ক্যাপসুল। এই ক্যাপসুল মেনলি কি দিয়ে তৈরি হয়, পলিস্যাকারাইড, গ্লুকোপ্রোটিন, পলিপেপটাইড, এগুলো দিয়ে তৈরি হয়। তাহলে কি কি বললাম, পলিস্যাকারাইড এর পলিস্যাকারাইড, গ্লুকোপ্রোটিন, পলিস্যাকারাইড এবং আর কি বললাম না, তোমার এখানে আছে পলিপেপটাইড। এই সমস্ত রাসায়নিক উপাদানগুলো দিয়ে তৈরি হচ্ছে ক্যাপসুল। তাহলে ব্যাকটেরিয়ার যদি আবরণী বলা হয়, ব্যাকটেরিয়ার আবরণী আমরা কি বলবো না, অবভিয়াসলি ক্যাপসুল। এরপরে চলে আসছি আমরা সেল ওয়াল, যেটা সেল ওয়ালে থাকে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট। এগুলো মেইনলি গঠিত হয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো দিয়ে তৈরি হয় তোমার সেল ওয়াল। আর 3 নম্বর যেটা রইলো একদম ভেতরের দিকে, সেটা হচ্ছে তোমার কি না, সেটাকে বললাম সাইটোপ্লাজমিক মেমব্রেন। আচ্ছা, তার আগে সাইটোপ্লাজমিক মেমব্রেনে যাওয়ার আগে আমি দুটো দিয়ে দিই যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে তোমার আরো 2 ধরনের অ্যামাইনো শর্করা থাকে। এখানে কার্বোহাইড্রেট বলেছি, এখানে আরো 2 ধরনের সেল ওয়ালের মধ্যে 2 ধরনের অ্যামাইনো, 2 টাইপস অফ অ্যামাইনো সুগার। নিটের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, এটা নিটের জন্য ইম্পর্টেন্ট। 2 টাইপস অফ অ্যামাইনো সুগার থাকে, সেগুলোর নাম কি কি, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। কি বললাম একটা, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। আর 2 নম্বর হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড।
তাহলে নিটের জন্য এই দুটো নাম খুব ইম্পর্টেন্ট। সেল ওয়ালে আমরা কার্বোহাইড্রেট দেখেছি, কার্বোহাইড্রেট ছাড়াও বলছে কি না দুই ধরনের অ্যামাইনো সুগার, অ্যামাইনো অ্যাসিড যুক্ত শর্করা থাকে, একটা বললো এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন আর একটা বলা হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। তাহলে এইটা গেল সেল ওয়াল। এরপরে চলে আসছে কোথায় তোমার সাইটোপ্লাজমিক মেমব্রেন, একদম ভেতরের দিকে একটা মেমব্রেন থাকে যেটাকে সাইটোপ্লাজমিক মেমব্রেন বলা হচ্ছে। সাইটোপ্লাজমিক মেমব্রেন সেখানে মেনলি তোমার থাকে না একদম সাইটোপ্লাজমের নিচের দিকে অবস্থান করে বা সাইটোপ্লাজমকে ঘিরে অবস্থান করে। এখান থেকে আমি আর ভেতরে ঢুকছি না। তাহলে এই হচ্ছে তিনটে স্ট্রাকচারাল গঠন বা তিনটে গঠন দিয়ে তোমার একটা মাইক্রোবস বা ব্যাকটেরিয়া তৈরি হয়। এবার ব্যাকটেরিয়া সম্পর্কে আরেকটা জিনিস বলে দিই, একটা ছোট ছোট কোশ্চেন বলে দিই যে ব্যাকটেরিয়ার একটা নিজস্ব ডিএনএ থাকে। কিন্তু ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ ছাড়াও আরো এক ধরনের ডিএনএ থাকে। এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়ার দেহের মধ্যে একটা কি থাকে, একটা এরকম সার্কুলার ডিএনএ থাকে যেটাকে তোমার ব্যাকটেরিয়াল ডিএনএ বলছে। এই ব্যাকটেরিয়াল ডিএনএ ছাড়াও আরো এক ধরনের সার্কুলার বা তোমার এরকম অতিরিক্ত একটা ডিএনএ থাকে। তাহলে এই ডিএনএটাকে বলা হচ্ছে কি, এই ডিএনএটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ। আর একটা অতিরিক্ত ডিএনএ থাকে যেটাকে বলা হয় প্লাজমিড, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্লাজমিড। তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএ ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে একটি অতিরিক্ত চক্রাকার ছোট আকারের একটা ডিএনএ থাকে, বা বলতে পারি এ স্মল সার্কুলার এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ। তাহলে প্লাজমিড কি, এ স্মল সার্কুলার এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ অফ ব্যাকটেরিয়া ইজ নোন অ্যাজ প্লাজমিড। এবং এর কি থাকে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে। তো এই হচ্ছে প্লাজমিড। তাহলে তোমরা প্লাজমিডটাকে নোট ডাউন করবে। প্লাজমিড কি বললাম, প্লাজমিড বলেছি স্মল সার্কুলার এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ মলিকিউল। তাহলে এইটাকে বলা হচ্ছে প্লাজমিড। এটা একটা গেল প্লাজমিড। আরেকটা আমরা টপিকে আসি, সেটা হচ্ছে মেসোজোম কি না, ব্যাকটেরিয়ার এই ছবির মধ্যে আমি দেখাচ্ছি, ব্যাকটেরিয়ার তোমার কোষ প্রাচীরের ভেতরের দিকে তোমার অনেক সময় কি হয়, এরকম পেঁচানো থলির মতো অংশ দেখতে পাওয়া যায় বা এরকম কুণ্ডলিখিত অংশ দেখতে পাওয়া যায়। এইগুলোকে তোমার বলা হচ্ছে কি না, এইটাকে বলা হচ্ছে, এই গঠনটাকে বলা হচ্ছে মেসোজোম। এই গঠনটা হলো মেসোজোম। তাহলে ব্যাকটেরিয়ার কি হয়, সাইটোপ্লাজম বা সাইটোপ্লাজমিক লেয়ারটা অনেক সময় কি হয় না, কোষ প্রাচীর বা এই কোষের প্রাচীরটাই যদি আমি ধরি, কোষ প্রাচীর ভেতরের দিকে ঢুকে এরকম একটা আকৃতি গঠন করে, যেটাকে বলা হচ্ছে মেসোজোম। তাহলে মেসোজোম গেল 2 নম্বর। 3 নম্বর চলে এসো। 3 নম্বর হচ্ছে তোমার নিউক্লিয়েট। নিউক্লিয়েট or xenophore। তাহলে আমরা সবাই মোটামুটি জানি যে ইউক্যারিওটিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে প্রকৃত নিউক্লিয়াস থাকে, তাই তাদেরকে নিউক্লিয়াস বলা হয়। কিন্তু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা কি প্রকৃত নিউক্লিয়াস হয় না, কারণ নিউক্লিয়াসের যে 4টে অংশ সেগুলো থাকে না। তাই প্রোক্যারিওটিক নিউক্লিয়াসকে আমরা বলি নিউক্লিয়েট অর জেনোফোর। এটা একটা শর্ট কোশ্চেন। নিউক্লিয়েটটা ভালো করে পড়বে, প্লাজমিড ভালো করে পড়বে, এটা শর্ট কোশ্চেন। মেসোজোম শর্ট কোশ্চেন, নিউক্লিয়েট শর্ট কোশ্চেন। যে প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসকে নিউক্লিয়েট বলে, তাহলে ব্যাকটেরিয়া যদি প্রোক্যারিওটিক, তাহলে ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসকে আমরা কি বলতে পারি, নিউক্লিয়েট। এছাড়াও ব্যাকটেরিয়ার গঠনের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার গমনে সাহায্যের জন্য একটা সরু সূত্রাকার অংশ থাকে, যে সরু সূত্রাকার অংশটাকে বলা হয় ফ্ল্যাজেলা। এই ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায়। তাহলে পরের টপিক হচ্ছে ফ্ল্যাজেলা। তাহলে ব্যাকটেরিয়ার গমনাঙ্গ যে সরু সুতোর মতো অংশ দেখতে পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলাটাকে আমরা যদি একটু বড় করে দেখি, ফ্ল্যাজেলার কতগুলো অংশ থাকে, এইগুলো হচ্ছে ফ্ল্যাজেলার অংশ। এই অংশগুলো আমরা জাস্ট একটু দেখে নেব। এই হচ্ছে একটা ফ্ল্যাজেলার স্ট্রাকচার। যদি আমি এটা মাইক্রোস্কোপিক ভিউ দেখি, এটা হচ্ছে একটা ফ্ল্যাজেলার স্ট্রাকচার। যার মধ্যে কি থাকে, এটা হচ্ছে তোমার ফিলামেন্ট। একটা ফ্ল্যাজেলার হচ্ছে, এটা হচ্ছে ফিলামেন্ট। এই জায়গাটাকে বলা হচ্ছে তোমার কি, হুক। এবং এই জায়গাটাকে বলা হচ্ছে বেসাল বডি। এটা হচ্ছে বেসাল বডি।
তাহলে একটা ফ্ল্যাজেলার কটা অংশ? তিনটে। এই যে ফ্ল্যাজেলাটা দেখছি, এই ফ্ল্যাজেলার আবার তিনটে অংশ দেখতে পেলাম। ওপরের দিকে সুতোর মতো অংশটাকে বলা হচ্ছে ফিলামেন্ট, ফিলামেন্ট নিচের দিকে বেস, এই জায়গাটাকে বলা হচ্ছে হুক, এবং একদম নিচের বেস অংশটাকে বলা হচ্ছে বেসাল বডি। তাহলে এই তিনটে নিয়ে হচ্ছে একটা ফ্ল্যাজেলা। এবং এখানে একটা নোট করবে, ফ্ল্যাজেলা এক ধরনের প্রোটিন থাকে, ফ্ল্যাজেলায় এক ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিনটার নাম হচ্ছে ফ্ল্যাজেলিন। ফ্ল্যাজেলিন, ফ্ল্যাজেলিন প্রোটিন প্রেজেন্ট ইন ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলিন প্রোটিন প্রেজেন্ট ইন ফ্ল্যাজেলা। এটা গেল ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা ছাড়াও আরো এক ধরনের সরু সুতোর মতো অংশ ব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায়, সেটাকে বলা হয় পিলি। পিলি, এই পিলি, পিলির মধ্যে যে প্রোটিন থাকে সেটাকে বলে দিই পিলিন। পিলির মধ্যে এক ধরনের প্রোটিন থাকে, সেটা হচ্ছে পিলিন প্রোটিন। পিলিন প্রোটিন। তাহলে এই পিলি হচ্ছে ব্যাকটেরিয়ার তোমার দেহের মধ্যে, এবং এগুলো মেইনলি দেখা যায় হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিছু সুতোর মতো অংশ দেখতে পাওয়া যায়, বা সেইগুলোকে পিলিন বলা যায়, তোমার বলা হচ্ছে পিলি। পিলি আবার দুই প্রকার। পিলি হচ্ছে কিছু কিছু পিলি আছে তোমার যারা কি করে, জননে সাহায্য করে, তাদেরকে বলা হয় সেক্স পিলি। সেক্স পিলি। আর যেগুলো জননে অংশগ্রহণ করে না বা নর্মাল কাজকর্ম করে, সেগুলোকে বলা হচ্ছে কমন পিলি। কমন পিলি। তাহলে এই হলো দুটো। তাহলে যারা জননে অংশগ্রহণ করছে তারা হচ্ছে সেক্স পিলি, আর যারা জননে অংশগ্রহণ করে না করে দেহের শারীরবৃত্তীয় অন্যান্য কাজে সাহায্য করে, তাদেরকে বলা হচ্ছে কমন পিলি। এবং পিলির প্রোটিনটাকে বলা হচ্ছে পিলিন প্রোটিন। এই মোটামুটি ছিল আমাদের একটা স্ট্রাকচার অফ ডিএনএ, স্ট্রাকচার অফ তোমার ব্যাকটেরিয়া। তো এই পর্যন্তই আমাদের টপিক আজকে থাকবে। এরপর যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। পরের ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। আর মোটামুটি এই হলো যে প্লাজমিড, মেসোজোম, ফ্ল্যাজেলা, পিলি, নিউক্লিয়েট এবং এই জিনিসগুলো আমি আলোচনা করেছি আজকে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন বা যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও। আর অবশ্যই বায়ো লার্নিং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে রেখো, পরবর্তী নেক্সট ভিডিও নোটিফিকেশন যাতে সহজেই পেয়ে যাও। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো এই বলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ।